হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। এখন আমরা আরবান সোশিওলজির নেটওয়ার্ক যে পার্টটা আছে সেটা শুরু করব। দেখো সেটা কিসের আন্ডারে পড়ছে, সেটা পড়ছে পার্সপেক্টিভস ইন আরবান সোশিওলজি। মানে আরবান সোশিওলজির যে পার্সপেক্টিভসগুলো রয়েছে, মানে আমরা পরিপ্রেক্ষিত বলতে পারি বা একটু সরল অর্থে দৃষ্টিভঙ্গি বলতে পারি, তার মধ্যে কিন্তু এই নেটওয়ার্ক পোর্শনটা পড়ছে। ঠিক আছে, তাহলে এটুকু বলতে পারি সহজ সরল ভাষায় যে নগর সমাজতত্ত্বের যতগুলো পরিপ্রেক্ষিত আছে তার মধ্যে এই নেটওয়ার্ক বলেও একটা পার্সপেক্টিভ আছে। দেখো এবার মজার বিষয়টা সেটা হলো যে আমরা যখন পড়েছিলাম ইকোলজিক্যাল পার্টটা, সেখানে লুইস ওয়ার্থের নাম এসেছিল। তারপর যখন পলিটিক্যাল ইকোনমি পড়েছিলাম তখন বিভিন্ন ইকোনমিস্টের নাম এসেছিল, সোশ্যাল ইকোনমিস্টের নাম এসেছিল। ঠিক সেরকম যদি আমাদের এবার নেটওয়ার্কটা বুঝতে হয়, যে নামটা আমাদের বারবার ঘুরে ফিরে আসবে তিনি হলেন ম্যানুয়াল ক্যাসেলস। ওকে, তো এই নামটা কিন্তু একেবারে মাথায় রেখো যে আমরা যদি আরবান সোশিওলজির ভেরিয়াস পার্সপেক্টিভসের মধ্যে নেটওয়ার্ক বলে যে পার্সপেক্টিভটা আছে সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে ম্যানুয়াল ক্যাসেলস এবং তার যে বিভিন্ন কনসেপ্টগুলো ছিল সেগুলো কিন্তু ঘুরে ফিরে আসবেই, যে কিভাবে তিনি এই বিষয়টাকে ব্যক্ত করেছেন। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তো আমাদের বুঝতে হবে যে এই নেটওয়ার্ক সোসাইটি বলতে আমরা কি বুঝছি। নেটওয়ার্ক সোসাইটি মানে বলতে পারি এটা হলো যত গ্লোবালাইজেশন ফেনোমেনা রয়েছে বা যত ইলেকট্রনিক অ্যান্ড মডার্ন টেকনোলজি রয়েছে তার একটা ইমপ্লিকেশন। তাহলে আমাদের বিশ্বায়ন হয়েছে, বিশ্বায়নের সাথে যে সমস্ত ঘটনাগুলো যুক্ত, বা এই ইলেকট্রনিক অ্যান্ড মডার্ন টেকনোলজির ফলে যে একটা সমাজে নতুন কমিউনিকেশনের ওয়ে এসছে, সেটাকেই কিন্তু আসলে নেটওয়ার্ক সোসাইটি বলে বোঝাতে চেয়েছে। দেখো তোমরা যদি এবার নেটওয়ার্কের বাংলা খুঁজতে চাও, ঠিক আছে, সেটা এবার তোমরা যেটাই পাও না কেন, আন্তর্জাল বা এই ধরনের যদি কিছু পেয়েও থাকো, তাহলে কিভাবে আমাদের সোসাইটিটা, মানে আমরা বলতে পারি যে ওই মাকড়সার জালের মতো একে অপরের সাথে লিঙ্কড, যে এক জায়গায় কিছু একটা হচ্ছে সেটা সব জায়গাতে ছড়িয়ে পড়ছে। আমাদের যে কমিউনিকেশনের প্যাটার্ন সেটা কিন্তু সম্পূর্ণরূপে বদলে গেছে। তাহলে এই যে বদলে যাওয়াগুলো, বিশ্বায়ন, তার সাথে কমিউনিকেশন, ইলেকট্রনিক টেকনোলজি, সেগুলো তো সব সোসাইটিতে একটা ইমপ্লিকেশন আছেই। তো সেই ইমপ্লিকেশনগুলোর ফলে বা নতুন কমিউনিকেশনগুলোর ফলে একটা নতুন সমাজ গঠিত হয়েছে, সেটাকে কিন্তু তাহলে আমরা এই নেটওয়ার্ক সোসাইটি নামটা দিতেই পারি। তাহলে এই মাকড়সার জালের মতো যে কনসেপ্টটা আছে সেটাকেই কিন্তু তাহলে আমরা এই নেটওয়ার্ক সোসাইটি হিসাবে ধরতে পারি। ওকে, ম্যানুয়াল ক্যাসেলস তার কাজের মাধ্যমেই এই নেটওয়ার্ক সোসাইটিটা কি এবং এটার যে থিওরাইজেশন সেটা করেছিলেন। তার মানে তার যত উল্লেখযোগ্য কাজ আছে তার মধ্যে হলো এই নেটওয়ার্ক সোসাইটিটাকে বিষয় কিন্তু তিনি তুলে ধরেছিলেন, এবং সেটাকে শুধুমাত্র তুলে ধরা না, রীতিমতো সেটাকে বর্ণনা করেছিলেন। ওকে, এতদিন ধরে আমরা সমাজের যে সংজ্ঞা দেখে আসছিলাম সেটা কিরকম ছিল, সেটা ছিল ধরনটা এরকম যে সমাজ হলো বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের একটা মেলবন্ধন, মানে বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনস, কমিউনিটিজ, স্ট্র্যাটিফিকেশন, হায়ারার্কি যেখানে আমরা দেখতে পাচ্ছি, এইগুলো সব হচ্ছে মিক্সড সোসাইটি। এরকম ধরনের আমরা বিভিন্ন ধরনের ডেফিনেশন দেখে এসেছি এতদিন। বাট উনি একটা বেশ আলাদা ধরনের ডেফিনেশন দিলেন অ্যাকর্ডিং টু হিম নেটওয়ার্ক সোসাইটি। ঠিক আছে, সোসাইটিটাকে উনি নামই দিচ্ছেন নেটওয়ার্ক সোসাইটি। এটার মানে হলো যে সমাজের যে সামাজিক কাঠামোটা, সেই কাঠামোটাই নেটওয়ার্ক দ্বারা তৈরি, এবং সেই নেটওয়ার্কটা কি দ্বারা তৈরি? মাইক্রো ইলেকট্রনিক্স বেসড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে এই ইনফরমেশন মানে আইসিটি, যেটাকে আমরা শর্টে বলে থাকি, এই যে আইসিটি, তাহলে এই মাইক্রো ইলেকট্রনিক আইসিটির ওপর ভিত্তি করে যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এবং এটাই কিনা একটা সোসাইটির সোশ্যাল স্ট্রাকচার, এটাকেই উনি বলছেন নেটওয়ার্ক। ওকে, এবং এই সমাজটা কিন্তু হঠাৎ করে কোথাও মানে চলে আসেনি যে উড়ে এসে জুড়ে বসলো। এটা কিন্তু যে এর যে প্রক্রিয়াকরণটা, এই যে প্রসেসটা, সেটা কিন্তু প্রায় 20th সেঞ্চুরির শেষের দিক থেকেই শুরু হয়ে গেছিলো, এবং তারই আমরা একটা ফল দেখতে পারি যে হঠাৎ করে তাহলে এই সমাজটা চলে আসেনি। এই সমাজের যে প্রক্রিয়াকরণ সেটা অনেক আগে থেকেই ঘটছিল। It's been a result of, but have been a result of certain existing processes of the last 20th century. These new social structures emerged due to, এবার এই যে নতুন যে সামাজিক কাঠামোটা হলো, যেটা কিনা হঠাৎ করে উবে আসেনি, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমেই 20th সেঞ্চুরি লাস্টের দিকে সবার সামনে এলো, যেটা কিনা একটা প্রসেসের ফল। সেটা এবার কিভাবে ইমার্জ করলো সেটাই এবার আমরা একে একে দেখব। এবং তারই সাথে মার্কেট ডেভেলপমেন্ট প্যারাডাইম বলে একটা নতুন দিক খুলে যায়, যে যেখানে কিনা হচ্ছে মানে এই ক্ষেত্রে আমরা অ্যাডাম স্মিথের নাম বলতেই পারি, তার যে লেজিস ফেয়ার সেই অংশগুলোর কথা বলতেই পারি। তাহলে হলোটা কি, যে নেশন স্টেটের যে আইডিয়াটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে উইক হয়ে গেল, এবং কোথায় যেন একটা মার্কেট ইকোনমি, মার্কেট ডেভেলপমেন্ট, এই দিকগুলো সবার সামনে আসতে থাকলো। তা হয়টা কি, যে যখনই যে নেশন স্টেটের বাউন্ডারিটা ভেঙে যায়, তখন ইনক্লুশন আর এক্সক্লুশনের নতুন নতুন একটা ধরন গড়ে ওঠে, এবং এটা কিন্তু
সবার সামনেই ঘটছিল এবং অল ক্রেডিটস গোস টু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, কারণ এটা নতুনভাবে রিস্ট্রাকচার হয়েছিল। ওকে, তার সাথেই 1960-র শেষের দিকে বা 1970-র শুরুর দিকে বিভিন্ন ধরনের মুভমেন্ট দেখা গেছিলো এবং সেই মুভমেন্টগুলো ছিল সাধারণত ফ্রিডম মুভমেন্ট, কালচার মুভমেন্ট। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি সিভিল রাইট মুভমেন্ট বা এনভায়রনমেন্টাল মুভমেন্ট বা ফেমিনিস্ট মুভমেন্ট। এই মুভমেন্টগুলোর ফলে নতুন নতুন কিন্তু নেটওয়ার্ক তৈরি হওয়া শুরু হয়ে গেছিলো। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে নেটওয়ার্ক বলে আমরা যে জিনিসটা জেনে এসেছিলাম সেটা কিন্তু ধীরে ধীরে বিস্তৃতি লাভ করছিল, কারণ সোসাইটিটা বদলাচ্ছিল। এবং তারই সাথে এই আইসিটি, যেটাকে আমি বলছিলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা কিন্তু নতুনভাবে একটা ইম্প্যাক্ট ফেলা শুরু করেছিল, যে সেটার ইম্প্যাক্টটা এই নেটওয়ার্ক সোসাইটির ওপরই পড়ছিল। তাহলে একদিকে যেমন রেভলিউশন ঘটছে আইসিটির, তারই সাথে তার একটা প্রভাব নেটওয়ার্ক সোসাইটির ওপর পড়ছিল। ম্যানুয়াল ক্যাসেলসের মতে এই যে কালচার অফ ফ্রিডম বলে, মানে এটাকে আমরা একটা নতুন কালচার হিসাবে দেখতে পারি, যে কালচার অফ ফ্রিডম বলে যে একটা নতুন জিনিস বলবো, যেটা নতুন দিক খুলে গেছিলো। তাতে হয়েছিল কি, একটা সুবিধাই হয়েছিল যে নতুনভাবে আমরা সব কিছু করতে পারছিলাম। দ্য কালচার অফ ফ্রিডম ওয়াজ ডিসিসিভ ইন ইন্ডিউসিং নেটওয়ার্ক টেকনোলজি which in turn were the essential infrastructure for business to operate its restructuring in terms of globalization। এখানে দেখো ডাবল ইনভার্টেড কমা রয়েছে। যদি কারোর মনে হয় যে এই জায়গাটা তারা মুখস্থ করতে পারবে, তাহলে অবশ্যই মুখস্থ করতে পারো। এই লাইনটা যেটা বলা হচ্ছে যে এই কালচার অফ ফ্রিডমটা এসেছে বলেই কিন্তু কোথাও না কোথাও এমনভাবে ইনফ্রাস্ট্রাকচারের বদল এসেছিল, যার ফলে বিজনেস বা গ্লোবালাইজেশন বা নেটওয়ার্ক যাই বলো না কেন, সব কিছুতে এই পরিবর্তনটা আসা সম্ভব হয়েছে। ধরো না, যদি কোনো রকম কোনো ফ্রিডম অফ কালচার নেই, তাহলে কি কোনো একটা নেশন স্টেট এইভাবে ব্যাপ্তি লাভ করতে পারতো? কোনো একটা বিজনেস বা ইন্ডাস্ট্রি এইভাবে ছড়াতে পারতো? কোনো একটা অর্গানাইজেশন এইভাবে নিজেকে এক্সক্লুড বা ইনক্লুড করতে পারতো অন্য কোনো দেশের সাথে? এগুলো কিন্তু কোনোটাই সম্ভব হতো না। তাহলে প্রত্যেকটা জিনিস একসাথে ঘটেছিল। নাম্বার ওয়ানে আমরা দেখলাম যে সেখানে নতুন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি এবং তার ফলে নতুন মার্কেট ইকোনমি। সেকেন্ড, বিভিন্ন ধরনের মুভমেন্ট, যার ফলে নেটওয়ার্কটা আরও বেশি স্ট্রং হচ্ছিল। থার্ড, রেভলিউশন অফ আইসিটি এবং তার সাথে একটা কালচার অফ ফ্রিডম। এই তিনটে মিলেমিশেই কিন্তু এই নেটওয়ার্ক সোসাইটিটা তৈরি হতে পেরেছিল। কনসেপ্ট অফ নেটওয়ার্ক ইন আরবান সোশিওলজি। এবার আমরা নেটওয়ার্কের যে কনসেপ্টটা, মানে আরবান সোশিওলজির মধ্যে নেটওয়ার্ক কনসেপ্টটা কীভাবে রয়েছে এটা একটু বোঝার চেষ্টা করছি। তার মানে এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেসিক্যালি ম্যানুয়াল ক্যাসেলস তিনি নেটওয়ার্ক সোসাইটি জিনিসটাকে কীভাবে দেখিয়েছিলেন। এবার আমরা আরবান সোশিওলজির মধ্যে কীভাবে নেটওয়ার্ক সোসাইটিটাকে দেখব সেটা একটু দেখার চেষ্টা করি, যে এটা কীভাবে রয়েছে। মানে কোনো একটা জিনিস তো কোনো জিনিসের মধ্যে বসাতে হবে না, যে আমি আরবান সোসাইটি পড়ছিলাম সেখানে হঠাৎ নেটওয়ার্কটা এলো কী করে। ঠিক আছে, দেখো 21st সেঞ্চুরি থেকেই হঠাৎ করে একটা চেঞ্জ এসেছিল এবং সেই চেঞ্জটা এমনভাবে এসেছিল এবং এত মাল্টি ডাইমেনশনাল ছিল যে লাইফের এমন কোনো স্ফিয়ার ছিল না যেখানে কিনা এই চেঞ্জটা আসেনি। তাহলে হঠাৎ করে যখন লাইফের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাসেটে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, যে প্রত্যেকটা স্ফিয়ারে একাধিক চেঞ্জ এসছে এবং সেই চেঞ্জগুলোকে মানে দেখা বোঝার আগেই আরেকটু বদলে যাচ্ছে সেই জিনিসটা, তখন কিন্তু আমরা একটা মানে সোশিওলজির একটা প্রয়োজনীয়তা অনুভব করি যে এগুলোকে তাহলে কে স্টাডি করবে। যে ধরো না, যে একদিকে কমিউনিকেশনের এমন অবস্থা ছিল, মানে আজ থেকে ধরো 100 বছর আগে যদি আমি বলতাম যে আমি আমার বাড়িতে বসে তোকে একটা কথা বলতে চাই, তো আমি থাকি এক জায়গায়, তুমি থাকো আরেক জায়গায়, তখন সে আমাকে পাগল বা অন্য কিছু ভাবতেই পারতো। তো সেক্ষেত্রে আজ সেই জায়গাটা মানে সম্ভব হচ্ছে। তো কমিউনিকেশন টেকনোলজির সব কিছু যে এতটা পরিবর্তন ঘটেছে, তো সেই পরিবর্তনগুলোকে তো কাউকে তো স্টাডি করতে হবে, অ্যানালাইজ করতে হবে, বা এর কী কী প্রভাব পড়ছে সেগুলো দেখতে হবে। এই কারণেই কিন্তু মানে সোশিওলজি, মানে বিশেষ করে সোশিওলজি, এবং আমি বলবো যে তার যে নতুন যে ব্রাঞ্চ আরবান সোশিওলজি, তার যে প্রয়োজনীয়তাটা সেটা আরও বেশি করে অনুভব হয়। এবার দেখো, সোশিওলজির কথা যখনই আমরা বলি তখন কিন্তু এরকম হয় না যে এমন একটা সাবজেক্ট হবে যেটা কিনা সব কিছু নির্দেশ করবে, এরকম করতে হবে, ওরকম করতে হবে, ওরকম করতে হবে। আমরা এইখানে একটা নতুন মানে ব্রাঞ্চ অফ সোশিওলজির নেসেসিটি অনুভব করলাম, যেখানে কিনা আমরা বুঝতে পারছি যে এমন একটা সোশিওলজি হবে যেটা কিনা অবজারভেশন বেসড হবে, থিওরি বিল্ডিং করবে, কমিউনিকেশনের ওপর বিল্ড করে তৈরি হবে। তাহলে এমনভাবে মানে নতুনভাবে যে সমাজটা তৈরি হয়েছে সেই সমাজটাকে স্টাডি করার জন্যই একটা নতুন ধরনের আরবান সোশিওলজি, মানে আমি আরবান নামটা বলছি না আপাতত, যে এটা নতুন ধরনের সোশিওলজির প্রয়োজনীয়তাটা অনুভব হয়। তাহলে সামাজিক পরিবর্তন হলো, সোশ্যাল প্রসেসগুলোয় চেঞ্জ আসছিল, এইগুলোকে কে বা কারা ডেসক্রাইব করবে। ঠিক এই জায়গাটাতেই কিন্তু সোশিওলজিস্টদের যে প্রয়োজনীয়তা সেটা অনুভব হয়, যে তারা এই পরিবর্তনগুলোকে সোশ্যাল প্রসেস, নতুন যে সোশ্যাল প্রসেস আসছে, সোশ্যাল প্রসেসের মধ্যে যে চেঞ্জগুলো আসছে সেইগুলোকে তারা স্টাডি করবে, সেগুলোকে তারা ব্যক্ত করবে। ব্যক্ত মানে বলতে পারি যে তারা আমাদের সামনে তুলে ধরবে।
তার মানে সোশিওলজিস্টরা এটাকে স্টাডি করবে, নিজেরা বুঝবে এবং তার সাথে এলাবোরেট করবে, এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল এই নতুন নেটওয়ার্ক সোসাইটিতে। ওকে, তার মানে দেখো আইসিটির ফলে সবকিছু বদলে গেল। স্বাভাবিক যে এই আইসিটির মধ্যে যে নতুন ভ্যালু সিস্টেম আছে সেইটারও বদল ঘটবে। তো এই যে বদলটা ঘটছে, বা আগে কোন ভ্যালু সিস্টেম ছিল এখন কোন ভ্যালু সিস্টেম এলো, এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো মানে মাইক্রোস্কোপিক যে অ্যারেনাগুলো সেগুলোকে যারা তুলে ধরলেন তারা হলো সোশিওলজিস্ট। ওকে, এবার আমরা আলোচনা করব আরবান সোশিওলজি নেটওয়ার্ক পার্সপেক্টিভের কিছু ইম্পর্টেন্ট দিক। ফার্স্ট যেটা দিয়ে আমাদের শুরু হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ওকে, এর আগের যে ট্র্যাডিশনাল সোসাইটিটা ছিল সেই সোসাইটির কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা ছিল। প্রত্যেকটা মানুষ সেই যে নির্দিষ্ট সমাজের মধ্যে সে বাস করছে, সেই সমাজের সেই প্রতিষ্ঠানগুলো সেই ফ্যামিলির যে নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো মেনে চলতে বাধ্য ছিল। কিন্তু হঠাৎ করে কিন্তু সেই সবটাই পরিবর্তন হয়ে গেল আরবান নেটওয়ার্ক স্পেসে। তার মানে এর আগের একটা যে সমাজ ছিল যেটা কিনা ছিল ট্র্যাডিশনাল টাইপ, সেখানে আমি সমাজের নিয়মগুলো মেনে চলতে বাধ্য, সমাজের যে সম্পর্ক সমাজের যে সংস্কৃতি সেগুলো মেনে চলতে বাধ্য হচ্ছিলাম, বা সেগুলো মেনেই আমাকে চলতে হচ্ছিল। এটাই কিন্তু কোথাও না কোথাও হঠাৎ করে বদলে গেল আরবান নেটওয়ার্ক স্পেসে। তার মানে একটা যে বাঁধন কাজ করছিল সেটা কিন্তু হঠাৎ করে লুজ হয়ে গেল। তার মানে এখন আর কোনো সোশ্যাল কন্ট্রোল থাকলো না। মানুষ এখন ফ্রি কমিউনিকেশন করার জন্য, সম্পর্ক তৈরি করার জন্য কোন কোন মাধ্যম দ্বারা, গ্লোবাল নেট, মাস মিডিয়া, কম্পিউটার, এইগুলোর মাধ্যমে তারা ফ্রি হয়ে গেল যে তারা পৃথিবীর যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবে, সম্পর্ক তৈরি করতে পারবে। হতেই পারে যে তাদের ইতিহাস সেম নয়, হতেই পারে যে তাদের ফেস টু ফেস ইন্টারাকশন হবে না বা কোনোদিনও মানে হতে পারেই না, তা সত্ত্বেও কিন্তু একটা সম্পর্ক তৈরি হলো তাদের মধ্যে। আর তার সাথে যেটা হলো সেটা হচ্ছে যে এর আগে ট্র্যাডিশনাল সোসাইটির যে সম্পর্ক ছিল সেটা কিন্তু অ্যাফেক্টেড হলো। এটা তো খুবই স্বাভাবিক যে এখন যদি আমি নেটওয়ার্ক সোসাইটিতে দাঁড়িয়ে থাকি তাহলে ট্র্যাডিশনাল সোসাইটিতে যে রিলেশন যে ভ্যালুগুলো ছিল সেটা কিন্তু অ্যাফেক্টেড হবেই হবে। ক্যাসেলসের মতে এম্পাওয়ারমেন্ট কিন্তু আরও স্ট্রঙ্গার হয়ে গেল, এবং তার সাথে এই যে একটা নতুন মানে সোশ্যাল মিডিয়া অ্যান্ড নেটওয়ার্কিং, যেটাকে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসও বলে থাকি যে এসএনএসএস, তার মাধ্যমে কিন্তু মানুষদের মধ্যে যে সম্পর্ক সেটা বাড়লো। তার কারণ বাড়লো মানে সম্পর্ক ইন দ্য সেন্স যে কোনো একটা যদি আমরা অনলাইন মুভমেন্টেও যোগদান করছি, সবাই কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে যোগদান করছে। আমরা কিন্তু যদি ফেসবুকের কথা বলি তাহলে কিন্তু আমরা নানা ধরনের যে অনলাইন মুভমেন্টগুলো হচ্ছে, বা টুইটারের কথা বলি, নানা রকম যে অনলাইন মুভমেন্টগুলো হচ্ছে, টুইটারটা নাম বদলে গিয়ে এখন এক্স হ্যান্ডেল হয়ে গেছে, তো সেগুলোর কথা কিন্তু আমরা অনায়াসে বলতে পারি। তো মানে কাসেলসও কিন্তু সেই সময় দাঁড়িয়ে ঠিক এই কথাগুলোই বলার চেষ্টা করেছিলেন যে আমরা সবাই এখন পার্টিসিপেট করছি, করার মাধ্যমে সেখানে যে নতুন মুভমেন্টটা তৈরি হচ্ছে সেই মানে পার্টিসিপেট করে সেই মুভমেন্টের রীতিমতো অংশগ্রহণও করছি এবং তার তীব্রতাও বাড়াচ্ছি। তাহলে হচ্ছে কি যে এই নতুন সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে গ্লোবালাইজেশনের এই পুরো প্রসেসে কানেক্ট করতে সাহায্য করছে। একাধিক কালচারাল ডাইভার্সিটি দেখা যাচ্ছে যে সবাই একাধিক কালচার থেকে বিলং করছে, কিন্তু আমরা সবাই একসাথে একত্রিত হচ্ছি। আমাদের ক্রিয়েটিভিটিগুলো একে অপরের জন্য বাড়ছে, আমি কাউকে দেখছি, কেউ আমায় দেখছে, এবং আমাদের ফ্রিডমের একটা নতুন এরেনা সৃষ্টি হচ্ছে। তার মানে এখন আমি ফ্রি, মুক্ত, আমি কিছু করছি, কেউ সেটা দেখছে, আমরা অনেক বেশি এম্পাওয়ার্ড হচ্ছি। রিলেশনশিপের যে আমি বলবো যে ডেপথটা হয়তো বাড়ছে না, বাট রিলেশনশিপের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা কিন্তু মানে স্কোপটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। ইনফরমেশন টেকনোলজির যতগুলো মানে রোল আছে তার মধ্যে কিন্তু এই পাওয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্টের যে রোলটা সেটা কিন্তু সবচেয়ে বেশি। যে হঠাৎ করে এরা মানে যদি এক কথায় বলি যে হঠাৎ করে কোথাও না কোথাও এই নেটওয়ার্ক সোসাইটি, সোশ্যাল মিডিয়া, আইসিটি আমাদেরকে পুরনো যে বাঁধনগুলো ছিল সেগুলোকে ভেঙে নতুনভাবে ফ্রি করলো, আমাদেরকে এম্পাওয়ার্ড করলো, নতুন রিলেশনে আমরা গেলাম, আমরা এখন গ্লোবালি কানেক্ট হতে পারছি যে কারোর সাথে, গ্লোবাল কোনো একটা মুভমেন্ট সেখানে আমরা অংশগ্রহণ করতে পারছি, সবাই আমরা একত্রিত হয়ে নতুনভাবে একটা ফ্রিডমকে আমরা এনজয় করতে পারছি। এবার যদি আলোচনা করি মিনিং অফ ইনফরমেশন টেকনোলজি। ওকে, ইনফরমেশন টেকনোলজি বলতে কি বোঝাচ্ছে এবার? এর আগে আমরা দেখেছিলাম যে নেটওয়ার্ক সোসাইটিটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা বুঝেছিলাম, বা সেটা তৈরি হতে গিয়ে মানে হওয়ার ফলে আমাদের কি লাভ হচ্ছে সেটাও আমরা কোথাও না কোথাও পাওয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্টে দেখলাম। এবার যদি আমরা নির্দিষ্টভাবে দেখার চেষ্টা করি যে এই ইনফরমেশন টেকনোলজি বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হচ্ছে, ক্যাসেলস কিন্তু এখানে স্পষ্ট বলছে যে সোশ্যাল নেটওয়ার্ক যেটা সেটা কিন্তু যত পুরনোই সভ্যতা হোক না কেন, যত পুরনোই সমাজ হোক না কেন, সেখানে ছিলই। সোশ্যাল নেটওয়ার্ক আগে থেকে ছিলই, কিন্তু এই যে বিশালভাবে আমরা আইসিটি মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে ব্যবহার করা শুরু করলাম, সেটা যে একটা নতুন মানে নেটওয়ার্ক সোসাইটি তৈরি করলো বা একটা নতুন সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করলো, এই ব্যাপারটা কিন্তু
নতুন। তার মানে কি সোশ্যাল নেটওয়ার্ক আগে থেকে ছিল। সোশ্যাল নেটওয়ার্ক বলতে তুমি কি বোঝো? সোশ্যাল নেটওয়ার্ক বলতে আমরা বলতেই পারি যে বিভিন্ন মানুষ একসাথে মিলে যে একটা নেটওয়ার্ক তৈরি করছে, এটা কিন্তু আমাদের কোথাও না কোথাও আগে থেকে ছিল। এবার সেটাকেই যদি আমি বিভিন্ন প্রসেসের মাধ্যমে, মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন একটা টেকনোলজির মাধ্যমে আমি এটাকে আরও বড় করে দেখছি, যে নেটওয়ার্ক সোসাইটি তৈরি করছি, আমি একটা বিশাল বড় সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করছি আইসিটির মাধ্যমে, তখন কিন্তু এর যে রিজিয়নটা এটা বিশালভাবে ছড়িয়ে যাচ্ছে এবং এর ওপর ভিত্তি করেই নতুন ধরনের সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে। তাই এর আগে যে সোশ্যাল স্ট্রাকচারটা ছিল সেটাকে এবার আমরা কিভাবে ইন্টারপ্রিট করব, কিভাবে দেখব, সেটা কিন্তু খুব জরুরি হয়ে গেল। কারণ এখন তো নতুন কমিউনিকেশনের মাধ্যম এসছে, তাই আগের সোশ্যাল স্ট্রাকচারটাকে আমরা কিভাবে আন্ডারস্ট্যান্ড করব বা ইন্টারপ্রিট করব, এটা এবার কিন্তু আমাদের উপর চলে এলো। অনেক সময় হয় না যে কমিউনিকেশনের মাধ্যমটা বদলে গেল। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো ফেসবুকে তুমি একজন আননোন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, সে অ্যাকসেপ্ট করলো, তোমাদের মতো কথা হচ্ছে। বাট তুমি যখন রাস্তায় বেরোচ্ছ, তোমার আশেপাশে কত তো আননোন পার্সন ঘুরে বেড়াচ্ছে, তুমি সবাইকে ডেকে ডেকে বলো হাই, হ্যালো, এগুলো কি বলো? তাহলে দেখো একটা নতুন কমিউনিকেশন টেকনোলজি এলো বলে তোমার যে এক্সিস্টিং সোশ্যাল স্ট্রাকচারাল প্যাটার্ন ছিল বা সোশ্যাল প্রসেসের যে প্যাটার্ন ছিল বা তোমার ইন্টারাকশন বা কমিউনিকেশনের যে প্যাটার্ন ছিল সেগুলো কিন্তু বদলে যায়। তো সেটাই বলা হচ্ছে যে এই যে পুরনো স্ট্রাকচারটা ছিল আর যে নতুন ওয়ে অফ কমিউনিকেশন এলো, এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রিট বা আন্ডারস্ট্যান্ড করব, সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদের উপরই ডিপেন্ড করতে থাকলো। এবং সত্যিই পুরো বিষয়টা হঠাৎ করে বদলে গেল, যে কমিউনিকেশনের যে প্রসিডিওরটা ছিল ওটা কিন্তু আমাদের মধ্যে সত্যিই বদলে গেছে। বরং কেউ যদি তোমাকে এখন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, হাই বলে, তোমার অড লাগবে না, কিন্তু হঠাৎ করে যদি তোমার সামনে এসে বলে হ্যালো, কোথায় যাচ্ছেন, তোমার অড লাগবে। তাহলে কিন্তু এই যে চেঞ্জটা আমাদের সাইকোলজিক্যালি এলো, কারণ কমিউনিকেশন টেকনোলজি বা কমিউনিকেশন যে স্ট্রাকচারটা সেটাই পুরো বদলে গেল। এই পয়েন্টটা কিন্তু খুব মজার। এখানে বলছে যে এই যে কমিউনিকেশনটা, মানে নতুন যে ধরো টেকনোলজিটা এলো, এটা যদি ওয়ান ওয়ে হয় তাহলে কি সমস্যা জানো তো? যে তুমি মানে কোনো রকম কোনো প্রশ্ন না করেই চোখ কান নাক বন্ধ করে এই যে নতুন নলেজ আর ইনফরমেশনগুলোকে অ্যাকোয়ার করছো, ঠিক আছে? তার মানে তুমি কোনো প্রশ্ন করছো না এবং কোথাও না কোথাও মানে তুমি প্যাসিভভাবে প্রত্যেকটা জিনিস অ্যাকসেপ্ট করে নিচ্ছ, যে নলেজ বা যে ইনফরমেশন পাচ্ছ। তার মানে তোমার মধ্যে কোনো নতুন কিউরিওসিটি জাগছে না। তুমি কোথাও না মানে এই যে তুমি চোখ কান নাক বন্ধ করে ওয়ান ওয়েতে মানে নলেজ অ্যান্ড ইনফরমেশনগুলোকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছ, অ্যাবজর্ব করে নিচ্ছ অ্যাজ আ রিসিপিয়েন্ট, এটাকে না উনি বলছেন যে এটা কিন্তু আমাদের অ্যাজ আ কমিউনিটি ডিসএম্পাওয়ার্ড করে দেয়। যে অ্যাজ আ কমিউনিটি তোমার মধ্যে যে র্যাশনালিটি ছিল সেটাই কিন্তু হারিয়ে গেল। কেন? কারণ তুমি চোখ কান নাক বন্ধ করে কোনো একটা যদি নলেজ বা ইনফরমেশন গেইন করো, সেটা কিন্তু তাহলে অ্যাজ আ কমিউনিটি তোমাকে ঠেলে দিচ্ছে, কারণ তোমার কোনো প্রশ্ন জাগছে না। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে পারি। ধরো আমরা একটা কথায় কথায় বলি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেসবুক কলেজ, যে তুমি ওখানে যাই পাচ্ছ না কেন, তুমি সব মনে করে নিচ্ছ যে হ্যাঁ এটাই সত্যি, এটাই হয় বলেই কেউ না কেউ লিখেছে, কেউ না কেউ আমায় পাঠিয়েছে। কিন্তু তুমি যদি চোখ কান নাক বন্ধ করে ওটা অ্যাকসেপ্ট করতে থাকো, একদিন দেখবে যে তুমি আসলে কিছুই জানো না, যা জানো সব মিথ্যে, যেটাকে আমরা বলি হোক্স। ওকে, এই যে তাহলে তুমি কোনো প্রশ্ন করলে না অ্যাজ আ হিউম্যান বিইং, তুমি কিন্তু আসলে ডিসএম্পাওয়ার্ড হয়ে গেলে। এবার এটাই যদি একটা কমিউনিটি করে তাহলে কিন্তু সেই কমিউনিটিটা টোটালি ডিসএম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে। ওকে, তো এই জায়গাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কমিউনিকেশনের ওয়েগুলো বদলাচ্ছে বলেই আমরা যা যা পাচ্ছি সবটাই অ্যাকসেপ্ট করে নেব, সেটাও কিন্তু উচিত না। এবং সেটাও করলে আসলে আমরা ডিসএম্পাওয়ার্ড হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে। আগের প্যারাটায় যদি দেখলাম যে আমরা একটা ডিসএম্পাওয়ার্ড কমিউনিটি বা ডিসএম্পাওয়ার্ড পিপল হয়ে উঠবো মানে কোন কোন জিনিসগুলো করলে, এবার তাহলে আমরা দেখতে পারি যে আমরা কোন জিনিসগুলো এক্স্যাক্ট করলে পরে এম্পাওয়ার্ড পিপল হয়ে উঠবো। বলছে ইফ কমিউনিকেশন ইজ আন্ডারস্টুড অ্যান্ড টেকেন অ্যাজ আ প্রসেস, মানে কমিউনিকেট আমি করছি, কিভাবে করছি, আমি কাউকে কিছু বলছি, সে আমাকে কিছু বলছে, ওয়্যার ইনফরমেশন ইজ বিং প্রসেসড কন্টিনিউয়াসলি, সে আমায় কিছু ইনফরমেশন দিচ্ছে, আমি তাকে কিছু ইনফরমেশন দিচ্ছি। মানে আমি একটা ওয়ান ওয়েতে সবটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি না, যে কেউ আমাকে ইনফরমেশন দিচ্ছে, নলেজ দিচ্ছে, আমি সব অ্যাকসেপ্ট করে নিচ্ছি চোখ কান নাক বন্ধ করে। আমরা এখানে রীতিমতো কমিউনিকেশনের মাধ্যমে ইনফরমেশনটাকে প্রসেস ঘটাচ্ছি, যাতে কিনা আমি এমন একটা রেসিপিয়েন্টস হয়ে উঠছি যেখানে যে কিনা বুঝছি, প্রশ্ন করছি, যেখানে আমার মনে হচ্ছে যে না এটা ঠিক না, আমি সেখানে র্যাশনালিটি খুঁজছি, আর্গিউ করছি। এইভাবেই কিন্তু আমাদের ওয়ার্ল্ড ভিউগুলো পাল্টায় এবং এইভাবেই যদি আমাদের ওয়ার্ল্ড ভিউটা পাল্টাতে থাকে, তখন গিয়ে একদিন আমরা এম্পাওয়ার্ড পিপল বা এম্পাওয়ার্ড কমিউনিটি হয়ে উঠবো। তাহলে বোঝাতে পারলাম যে একই জিনিস কমিউনিকেশন, ইনফরমেশন, নলেজ, টেকনোলজি, সেটা আমাদেরকে ডিসএম্পাওয়ার্ডও করে দিতে পারে, আবার এম্পাওয়ার্ডও করতে পারে। সেটা কি ডিপেন্ড করছে কোথাও না কোথাও আমাদের ওপরে। যে সমস্ত এক্সিস্টিং কালচার রয়েছে সেই বিষয়ে আমাদের আইডিয়া বাড়ছে, কমিউনিকেশনের ফর্মগুলো এবং নলেজ শেয়ারিংয়ের যে প্রসেসগুলো সেটা
এর ফলে এম্পাওয়ার্ড হচ্ছে, মানে তুমি কারোর সাথে কিভাবে নলেজটা শেয়ার করছো সেটাও যেমন এটায় এম্পাওয়ার্ড হচ্ছে, এবং তার সাথে কমিউনিকেশন নতুন নতুন ফর্মগুলোও কিন্তু এম্পাওয়ার্ড হচ্ছে। ওকে, তাহলে দেখো আইসিটির মাধ্যমেই কোনো একটা কমিউনিটি বা পার্সন হয়ে উঠছে আইদার এম্পাওয়ার্ড, অথবা কোনো পার্সন বা একটা কমিউনিটি হয়ে উঠছে প্যাসিভ রিসিপিয়েন্টস অফ ডেভেলপমেন্ট, বা যেটা আমরা আমাদের ভাষায় বলছিলাম ডিসএম্পাওয়ার্ড। ওকে, তাহলে তাই যদি হয় যে আইসিটির এম্পাওয়ারমেন্টও আছে, আবার প্যাসিভ রিসিপিয়েন্টসও বানিয়ে দিচ্ছে, সেটা এই পয়েন্টটাকেই কিন্তু কিছু ক্রিটিক মানে তাদের ফেভারে নেয়। কাদের ফেভারে? যারা কিনা বলে যে আইসিটিটা আসলে অনেক মানে সমস্যার জিনিস তৈরি করে। কেমন সমস্যার জিনিস তৈরি করে? সেটা হচ্ছে যে এই যে একমুখে একটা ফ্লো করছে নলেজ বা ইনফরমেশনের, এতে যেটা হয় একটা ইউনিফর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড কমিউনিটি তৈরি হয়। ইউনিফর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড কমিউনিটি মানে যে যারা ওইভাবেই শুনছে, ওইভাবেই নিজেদেরকে ইউনিফর্মিটি বজায় রাখছে, এবং একটা মানুষ সেখানে ঠিক করে দিচ্ছে যে কোনটা ইনফরমেশন, কোনটা নলেজ, এবং সেই অনুযায়ী সে পুরো বিষয়টাকে রেগুলেট করছে, ম্যানিপুলেট করছে। মানে ধরো পার্সন এ, সে পার্সন এ ঠিক করে দিচ্ছে যে তার কালচারে কোনটা ইনফরমেশন, কোনটা হচ্ছে স্পেসিফিকভাবে কোনটা নলেজ, এবং প্রত্যেকটা মানুষ সেটাকে প্যাসিভলি অ্যাকসেপ্ট করছে, রিসিভ করছে, এবং তার ফলে তার একটা স্ট্যান্ডার্ডাইজড বা একটা ইউনিফর্ম কমিউনিটিতে পরিণত হচ্ছে। এটা যদি হয় তাহলে আইসিটির একটা ক্রিটিসিজম এর উল্টো দিকে বলছে কিন্তু এরকম দিকও কিন্তু রয়েছে যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে না, মানুষ চোখ কান নাক বন্ধ করে এটা অ্যাকসেপ্ট করছে না, মানুষ রীতিমতো এটাকে প্রশ্ন করছে। মানুষ প্রশ্ন করছে যে আমি এটার মধ্যে মানে র্যাশনালিটিটা পাচ্ছি না, তো তার মানে সে ক্রিটিক্যাল ভিউ পয়েন্ট দিয়ে সেই ইনফরমেশন আর নলেজটাকে দেখার বা বোঝার চেষ্টা করছে। তাহলে আমরা যাই পারছি না কেন সেটা কিন্তু একটা ইন্টারপ্রিটেশনের দরজা সবসময় খোলা রাখে। তাহলে আমি যেটা বলছি সেটাই ঠিক, সেটাই আসলে ইনফরমেশন, সেটাই নলেজ, নলেজটা ঠিক এইভাবেই ফ্লো করবে তা কিন্তু নয়। ইন্টারপ্রিটেশনের একটা দরজা সবসময় খোলা থাকছে। তোমার দিক থেকে তুমি সত্য, আমার দিক থেকে আমি সত্য। আমরা কিভাবে নতুন আইডিয়াগুলোকে গেইন করব, অ্যাকসেপ্ট করব, এই প্রত্যেকটা দরজায় কিন্তু খোলা থাকছে। মানে আইসিটির আমি ক্রিটিসিজমও বললাম, আবার আইসিটির উল্টো দিকটাও বললাম যে কীভাবে আইসিটিকে ব্যবহার করে কেউ আরও বেশি এম্পাওয়ার্ড হয়ে উঠতে পারে, সেটা কিন্তু টোটালি মানুষের ওপর ডিপেন্ড করছে। বাট এটুকু বুঝতে পারলাম যে যখন এই কমিউনিকেশন প্রসেসটা টু ওয়ে প্রসেস হবে, আমরা ক্রিটিক্যালি সেটাকে কোশ্চেন করতে শিখব, তখনই কিন্তু এই ধরনের মানে আইসিটির যে লাভ সেটা আমরা ওঠাতে পারবো। ওকে, তাছাড়া আমরা এটাও বলতে পারি যে এই ধরনের ডমিনেন্ট নলেজগুলো কিন্তু মানে এন্ড ইন ইটসেলফ নয়, যে কেউ আমার ওপর একটা নলেজ চাপিয়ে দিল বলেই আমি সবটা স্বীকার করে নিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। আমিও যদি প্রশ্নটা করতে পারি যে হচ্ছে, আমরা যদি আমাদের বাংলা ভাষায় বলি যে রাজা তোর কাপড় কোথায়, তো আমরাও যদি প্রশ্নটা করতে পারি, আমরা যদি ওই ডমিনেন্ট নলেজগুলোকে ওইভাবে ডমিনেন্ট ওয়েতে স্বীকার না করে নিই, তখন কিন্তু এই আইসিটির যে মূল যেটা আমরা বলতে পারি এম, সেটা কিন্তু নির্ধারিত হবে। যে যে কোনো ধরো টেকনোলজির বা সায়েন্সের মূল এম কি থাকে, যে আমাদেরকে আরও বেশি র্যাশনাল করার আমি অবশ্যই বলতে চাইছি যে সাবজেক্টিভলি র্যাশনাল করা, ঠিক আছে, অবজেক্টিভলি র্যাশনাল করা নয়। তো সেটাই যদি হয় তাহলে সে কোনোদিনও চায় না যে আমাদেরকে সে প্যাসিভ রেসিপিয়েন্ট বানিয়ে দেবে, আমাদেরকে সে ইউনিফর্ম বানিয়ে দেবে, আমাদেরকে জাস্ট একটা প্যাসিভ রিসিপিয়েন্ট বানিয়ে দেবে। তো সেটা তৈরি হয়েছিল তো এই কারণেই নয়, মডার্নিটি বলো বা পোস্ট মডার্নিটি বলো বা আইসিটি বলো, এই কারণেই তৈরি হয় যে আমরা কম সময়ে অনেক বেশি জিনিস আইডিয়া গ্যাদার করতে পারবো, অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারবো। তো সেই সুযোগটা কিন্তু আইসিটি আমাদের দেয়। টোটালি কিন্তু এটা আমাদের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে ডমিনেশন অফ নলেজ, এটা কিন্তু আমাদের ওপর থাকেই, ডিপেন্ড করছে কোন ধরনের মানুষ বা কোন কমিউনিটির মানুষ এই ডমিনেশনটাকে আটকাতে পারে, তারা আবার ঘুরিয়ে দিতে পারে এই বিষয়টাকে যে না আমি এটা অ্যাকসেপ্ট করছি না। তাহলে এটা কিন্তু পিপল টু পিপল, গ্রুপ টু গ্রুপ, ক্লাস টু ক্লাস, কমিউনিটি টু কমিউনিটি, স্টেট টু স্টেট সব জায়গাতেই ভ্যারি করে। যে চাপিয়ে দেওয়ার চেষ্টা সব জায়গাতেই চলছে। যে ইতিহাস বলতে তোমাকে যেটা পড়ানো হয়েছিল সেটাই কি ইতিহাস? সত্যিই কি ওইভাবেই ইতিহাসটা রচনা হয়েছিল, নাকি সেটারও আবার আলাদা ইন্টারপ্রিটেশন হতেই পারে? তোমরা দেখবে যে কংগ্রেস পিরিয়ডের যে হিস্ট্রি বা অ্যান্টি কংগ্রেস পিরিয়ডের যে হিস্ট্রি, সেগুলো কিন্তু আলাদা আলাদা। তার মানে কেউ যখন লেফট ফ্রন্টের অ্যাসপেক্ট দিয়ে হিস্ট্রি লিখছে তখন সেটা আলাদা, কেউ যখন কংগ্রেস অ্যাসপেক্ট থেকে হিস্ট্রি লিখছে সেটা আলাদা। তাহলে চাপিয়ে দেওয়ার প্রবণতাটা কিন্তু প্রত্যেকটা সমাজেই থাকবে, কিন্তু আমরা কতটা সেটা রেজিস্ট করতে পারছি, আমরা সেটা ডমিনেট হচ্ছি কি হচ্ছি না, নাকি আমরা সেটাকে আবার ফিরিয়ে দিচ্ছি, এটাই কিন্তু একটা সমাজকে অনেক বেশি এম্পাওয়ার্ড করে তোলে। ওকে,
এই যে এত ধরনের চেঞ্জ হচ্ছে তার সাথে কিন্তু একটা নতুন ইকোনমি তৈরি হবে, এটাও খুব স্বাভাবিক। কারণ আমাদের সমাজের প্রতিষ্ঠানের উপর ভিত্তি করেই তো কোথাও না কোথাও ইকোনমিটা তৈরি হয়, বা ইকোনমির উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানগুলো বদলে যায়, মানে ইনস্টিটিউশনগুলো বদলে যায়। তাই এই পরিবর্তিত সমাজে একটা নতুন ইকোনমি তৈরি হবে এবং সেই ইকোনমিটা সোসাইটির অন্যান্য যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলোকেও বদলে দেবে। তাই এই যে সবটা বদলে যাচ্ছে, এই নিউ ফ্যাসেটসগুলোকে স্টাডি করার জন্য কিন্তু একটা নতুন ধরনের সোশিওলজিক্যাল অ্যাসপেক্টেরও প্রয়োজন ছিলই। এবার দেখো, আমরা তো এটা বলতেই পারি যে নিউ ইনফরমেশন টেকনোলজি এলো বলেই সোশিওলজির একটা নতুন দিক আমরা পেলাম। তাই টেকনোলজি যদি ম্যাটেরিয়াল কালচারেরই একটা অংশ হয় এবং সেটা যদি সমাজের মধ্যেই এমবেডেড বা গ্রথিত থাকে, তাহলে সেটা তো বাইরে থেকে কোনো মানে এলিয়েন কোনো ফ্যাক্টর না যে আমরা সেটাকে স্টাডি করব না। তাহলে আমাদের সোসাইটির মধ্যেই এমবেডেড রয়েছে, সেটা আমাদের যে কমিউনিকেশন, যে আমাদের ইন্টারাকশন, সেই প্রসেসটাকে ইফেক্ট করছে। তাহলে সেটাকে স্টাডি করার জন্য নতুন কিছু রিয়ান খুলছে। তাহলে এইখানে মনে হয় আমাদের এই আরবান সোশিওলজির যে ইম্পর্টেন্সটা সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে গেল। তাই আমাদের যে সোশ্যাল স্ট্রাকচারাল প্রসেস রয়েছে তার সাথেও কিন্তু এই ম্যাটেরিয়াল ট্রান্সফরমেশনের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কারণ দেখো, একটা সমাজ তৈরিই হয় সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেসের ওপর ভিত্তি করেই সেটা এগিয়ে চলে। এবং এটা খুব স্বাভাবিক, একটা যখন স্ট্রাকচার আছে সেটা যখন একটা সিস্টেম বা একটা প্রসেসের মাধ্যমে সামনের দিকে এগোচ্ছে, তো সেখানে ম্যাটেরিয়াল ট্রান্সফরমেশন হবেই। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এবং ঠিক সেই কারণেই আমাদের যে সোশ্যাল ইন্টারাকশনটা সেটাও কিন্তু এই স্পেসিফিক ইলেকট্রনিক্যালি বেসড ইনফরমেশন নেটওয়ার্কের অন্তর্গত। তাহলে তুমি আর আমি যে যোগাযোগটা করছি এইটা কিসের অন্তর্গত? আমাদের কমিউনিকেশন প্যাটার্ন, ইনফরমেশন প্যাটার্ন, আমাদের ইন্টারাকশন প্যাটার্ন, সেটাও যদি এই ইনফরমেশন নেটওয়ার্কের আন্ডারে পড়ছে, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সত্যি আরবান সোশিওলজির মধ্যে নেটওয়ার্কের এই যে কালচারটা, নেটওয়ার্কের যে এই সোসাইটিটা কেন আছে বা কী কারণে আমরা পড়ছি। তো আশা করি এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে এই পার্সপেক্টিভটা কিভাবে তৈরি হলো, যে আমরা আরবান সোশিওলজির পার্সপেক্টিভগুলোর মধ্যে নেটওয়ার্কটা কেন পড়ছি। ওকে, এবার আমাদের লাস্ট একটা পয়েন্ট আছে, সোশিওলজি অ্যান্ড আরবান নেটওয়ার্ক। এই মুহূর্তে দাঁড়িয়ে সোসাইটিতে যে সোশ্যাল স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু মূলত নেটওয়ার্কের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে রয়েছে। আর এই সোশ্যাল স্ট্রাকচারটা কিন্তু আসলে মানুষের প্রোডাকশন কনজামশনের যে সম্পর্কটা, মানে মানুষের সাথে প্রোডাকশনে, মানুষের সাথে কনজামশনের যে সম্পর্কটা, তার উপর ভিত্তি করে দাঁড়িয়ে, এবং তার সাথে যে কোনো পাওয়ার ডাইনামিক বা যে কোনো এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে কিন্তু সেটা নির্দিষ্ট সংস্কৃতির মধ্যেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সামাজিক কাঠামো, যেটাকে আমরা সোশ্যাল স্ট্রাকচার বলছি, সেই সোশ্যাল স্ট্রাকচারের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আমরা কি দেখতে পাচ্ছি? মানুষ একদিকে, প্রোডাকশন একদিকে, মানুষ একদিকে, কনজামশন একদিকে, মানুষ একদিকে, পাওয়ার ডাইনামিক্স একদিকে, মানুষ একদিকে, এক্সপিরিয়েন্স একদিকে। বাট পুরো বিষয়টাই কিন্তু হচ্ছে আমরা কালচার বলে যেটা জেনে এসছি তার ভেতরেই। এবং এই সোশ্যাল স্ট্রাকচারের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোশিওলজির এটা নিড, মানে সোশিওলজির উচিত এখানে যে কনসেপচুয়াল অ্যান্ড মেথোডোলজিক্যাল ইস্যুগুলো রয়েছে সেই বিষয়টা সবার সামনে ধরে আনা। তার মানে এই সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে কিছু কনসেপচুয়াল আর মেথোডোলজিক্যাল ইস্যু আছে, সেটা সোশিওলজি সবার সামনে তুলে ধরবে। এই সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে এই নিডটাও কিন্তু দেখা যাচ্ছে। সোশিওলজি কিন্তু আগে থেকেই এই নেটওয়ার্কটাকে স্টাডি করতে ইনভলভ ছিলই। ওকে, আমরা ওয়েলম্যান, ফিশচার, গ্র্যানোভেটার এদের যে স্টাডিগুলো আছে সেগুলোকে দেখে বুঝতেই পারবো যে সোশিওলজি অলরেডি নেটওয়ার্ককে স্টাডি করছিলই। এবার দেখো, নেটওয়ার্কটা যখন ডিফিউজ হয় তখন কি হয়, যে যে সমস্যাগুলো থেকে থাকে সেগুলোও কিন্তু মিটে যায়। মানে ধরো কোনো একটা নির্দিষ্ট সোসাইটি আছে যেখানে ধরো এই নিউ কাইন্ড অফ টেকনোলজিটাকে জায়গা দেওয়া হচ্ছে না, এটা কি সত্যিই করা সম্ভব হয়? দেখো, যেখানে ফোন অ্যালাউ করা হয় না সেখানে ফোন ঢুকে যাচ্ছে, ফেসবুক ঢুকে যাচ্ছে, নতুন যে সমস্ত কমিউনিকেশনের মাধ্যমগুলো আছে সেগুলো ঢুকে যাচ্ছে। তাহলে যে বাধাগুলো থেকে থাকে সেইগুলোও কিন্তু ওই কমিউনিকেশন বা টেকনোলজির যে ডিফিউশন হয় তার ফলে সেই জিনিসটা কেটে যায়। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে ওই যে ফিজিক্যাল যে আমাদের কমিউনিকেশন হতো, যে এক জায়গায় আসছি, এক জায়গায় দেখা হচ্ছে, কথা বলছি, সেটা তাহলে হঠাৎ করে নষ্ট হয়ে গেল? তো আমরা একটা নির্দিষ্ট স্পেস, সেই স্পেসে এসে সবাই মিলে দেখা করছি, কথা বলছি, এটা কি নষ্ট হয়ে গেল? বলছে যে না, এটা আমরা এইভাবে বলতে পারি না। কিছু মানুষের জন্য ওই ফিজিক্যাল স্পেসটাই একটা নতুনভাবে তারা এক্সপিরিয়েন্স করা শুরু করলো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এতদিন কোনো রকম কোনো এমন মাধ্যম ছিল না যে মাধ্যমে একসাথে না দেখা হলে পরে কোনো কথা হতে পারে। তো সবাই জানে যে কথা বলার একমাত্র মাধ্যম, দেখা করার একমাত্র মাধ্যম, কমিউনিকেট করার একমাত্র মাধ্যম একসাথে দেখা করব।
কিন্তু যখন এই সমাজে এত ধরনের কমিউনিকেশন টেকনোলজি এসে গেছে, তখন দেখা যাচ্ছে যে এই যে দেখা করাটা একটা অন্য এক্সপিরিয়েন্স তৈরি করছে আমাদের, যে এক্সপিরিয়েন্সটা হয়তো আগে তৈরি হয়নি, মানে এর আগেও মানুষরা দেখা করতো, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে কিনা কমিউনিকেশন এত মানে উচ্চ স্তরে চলে গেছে, যেখানে কিনা যে কেউ মানে লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে যাচ্ছে, সেইখানে দেখা করাটার কিন্তু একটা আলাদা তাৎপর্য তৈরি করছে, দেখা করাটা একটা অন্য অভিজ্ঞতা সৃষ্টি করছে। এবং দেখা যাচ্ছে যে এই দেখা করার মাধ্যমেই কিছু মানুষের এমন কিছু অভিজ্ঞতা, স্মৃতি, ইমোশন তৈরি হচ্ছে যেটা কিন্তু আগে সম্ভব হয়নি। কিন্তু একটা দিক থেকেই যাচ্ছে যে এই যে আমাদের নতুন অভিজ্ঞতাটা সৃষ্টি হচ্ছে ফিজিক্যাল স্পেসে সবাই এসে দেখা করছি বা কারোর সাথে দেখা করছি, তার ফলে এখানেও কিন্তু ইলেকট্রনিক নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশনের একটা হাত আছে, যে সেটা এসেছে বলেই আমরা একটা নতুন স্বাদ পাচ্ছি এই দেখা করার মাধ্যমে। তো তাহলে এটুকু বুঝতে পারছি যে মানে বিষয়টা হলো এটাই, যে সব কিছুর পেছনেই নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক নেটওয়ার্ক, ইনফরমেশন এগুলো রয়েছেই। আমরা কোন জায়গায় সেটার তাৎপর্য বা উপস্থিতি অনুভব করতে পারছি আর কোন জায়গায় অনুভব করতে পারছি না, সেটা সম্পূর্ণ আমাদের ওপর ডিপেন্ড করছে। তার মানে এটা আমরা বলতেই পারি যে আগেও আমরা দেখা করতাম, পরেও আমরা দেখা করছি, মানে এখনও দেখা করছি, পরেও দেখা করব। কিন্তু যখন এই ধরনের টেকনোলজি আসেনি তখন আমাদের যে অভিজ্ঞতাটা ক্রিয়েট হতো, আর এখন আমাদের যে অভিজ্ঞতাটা ক্রিয়েট হচ্ছে, যে হ্যাঁ তো কমিউনিকেশন মাধ্যম আছে, তা সত্ত্বেও আমরা যে দেখা করছি, সেই যে অভিজ্ঞতাটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু টোটালি ডিফারেন্স। ওকে, আবার এটাও আমরা অস্বীকার করতে পারি না, এই যে আমাদের একটা ফিজিক্যাল স্পেস তৈরি হচ্ছে তার পেছনেও কিন্তু এই নেটওয়ার্ক কানেকশনের যে অবদান সেটা কিন্তু বিশাল। যে তার মানে তুমি একটা জায়গায় এসে দেখা করছো, সেটা কিন্তু ওই নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমেই সেই দেখা করার পরিস্থিতিটা তৈরি হচ্ছে, নইলে এই পরিস্থিতিটা হয়তো ক্রিয়েটই হতো না। তাহলে দেখো, তুমি দেখা করছো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় অন্য একটা মানুষের সাথে ফেস টু ফেস, সেই পন্থাটা মানে সেই পথটাও কিন্তু, সেই প্রক্রিয়াটাও কিন্তু নেটওয়ার্ক কানেকশনই তৈরি করে দিচ্ছে। এবার আমরা একটা নতুন টার্ম পাবো, সেটা হলো দ্য গ্লোবাল সিটি। আমরা কিন্তু একটা টার্ম পেয়েছিলাম গ্লোবাল ভিলেজ, ঠিক সেরকমই গ্লোবাল সিটি বলেও একটা টার্ম পাচ্ছি। এবার এটা যদি আমরা মনে করি যে এটা একটা ভাস্ট মেট্রোপলিটন সেন্টার, তাহলে কিন্তু ভুল। এই ধরনের গ্লোবাল সিটির নির্দিষ্ট কোনো বর্ডার কিন্তু থাকে না। আবার যদি আমরা এটা ভাবি যে এই রকম গ্লোবাল সিটি আগে ছিল না, এখনই হয়েছে, তা নয়, এর আগেও গ্লোবাল সিটি ছিল, সেটাকে আমরা হয়তো অন্য নামে ওয়ার্ল্ড সিটি বলে রেকগনাইজ করতাম। বাট এই যে কনসেপ্টটা, যে যেখানে কোনো রকম নির্দিষ্ট বাউন্ডারি হবে না, সবাই একসাথে কানেক্টেড থাকবে, এই বিষয়টা কিন্তু আগেও ছিল। আগে হয়তো ওয়ার্ল্ড সিটি নামে পরিচিত ছিল, এখন আমরা সেটাকে গ্লোবাল সিটি বলছি। আর এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই তাহলে আমরা দেখতে পারি যে এই ধরনের গ্লোবাল সিটি গড়ে উঠেছে। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে আমরা বলতে পারি যে ম্যানহাটনকে আমরা বলতে পারি যে ম্যানহাটনকে, ফর ইনস্ট্যান্স সাম পার্টস অফ ম্যানহাটনের নির্দিষ্ট কিছু পার্টকে আমরা গ্লোবাল সিটি বলছি। কেন না, ডিউ টু ইটস নেটওয়ার্ক অফ গ্লোবাল ম্যানেজমেন্ট। তাহলে গ্লোবাল সিটি হলো এমন একটা নেটওয়ার্ক যেটা কিনা নন টেরিটোরিয়াল, যেটা কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই, সেটা ছড়ানো, সেটা পৃথিবীর সমস্ত জায়গাতেই বিস্তৃত। আর এইভাবেই কিন্তু লোকাল আর গ্লোবাল মিশে গিয়ে একটা গ্লোকালাইজেশন হয়ে যায় বলে আমরা বলতে পারি। গ্লোকালাইজেশন, GLOCAL, গ্লোকালাইজেশন, ঠিক আছে? তার মানে গ্লোবাল আর লোকাল মিলে মিশে যাচ্ছে। আমরা কিন্তু এর এক্সাম্পল হিসাবে আমাদের শান্তিনিকেতনের কথাই বলতে পারি, যে কিভাবে বা অন্যান্য যে কোনো ভারতবর্ষের জায়গা যে লোকাল কিছু বিষয়, সেগুলো কিন্তু গ্লোবাল এরিয়ায় চলে গেছে বা গ্লোবাল কানেক্টিভিটিও সেখানের সাথে তৈরি হয়েছে। ওকে, তাহলে আশা করি এই নেটওয়ার্ক জিনিসটা, মানে এর যে পার্সপেক্টিভটা আমাদের আরবান সোশিওলজির মধ্যে কিভাবে রয়েছে, সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এই অ্যাসপেক্টগুলো শেষ, ইকোলজিক্যাল, পলিটিক্যাল ইকোনমি, নেটওয়ার্ক। আমরা তাহলে নেক্সট ক্লাসে আলোচনা করব সিটি অ্যাজ কালচার। এটা শেষ হওয়া মাত্রই আমাদের আরবান সোশিওলজির যত ধরনের পার্সপেক্টিভ আছে সবটাই শেষ হয়ে যাবে। ওকে।